আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাপস ফিজিক্স ল্যাবের পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল বাশার, সহযোগী অধ্যাপক, গাজীপুর সরকারি মনসুর আলী কলেজ, গাজীপুর, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চৌম্বকত্ব এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিকস তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখি আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা করতে পারবে তা হচ্ছে চুম্বক ক্ষেত্রে স্থাপিত ক্ষুদ্র কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক বা ঘূর্ণন বল ব্যাখ্যা করতে পারবে। আমরা আসলে একটি মাত্র লার্নিং আউটকামসের উপর ভিত্তি করে আজকে লেকচারটি সাজিয়েছি। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমেই আমাদের দেখতে হবে টর্ক কি, ক্ষুদ্র কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক কি। এটা জানার জন্য আমরা দেখব একটা বৈদ্যুতিক পাখা কিভাবে ঘুরে। এটা কিন্তু আমরা জানি, আমরা দেখতে পাচ্ছি পাখাটি ঘুরছে। একটা বৈদ্যুতিক পাখা কিভাবে ঘুরে এটা কিন্তু আমরা সবাই জানি, সুইচ দেওয়ার সাথে সাথে পাখাটা ঘুরতে থাকে। কিন্তু আসলে এর ভিতরে ফিজিক্স কি, এর ভিতরে কি কাজ করে যার জন্য পাখাটা ঘুরে সেটা আমরা একটু দেখে নিই। বৈদ্যুতিক পাখা ঘোরার এই ব্যাপারটি বুঝতে হলে সবার আগে টর্ক সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আর শুধু জানলেই হবে না, আমাদের ভালোভাবে বুঝতেও হবে। তো চলো দেখা যাক টর্ক কি আছে। যখনই কোনো চৌম্বক ক্ষেত্রে একটি আয়তাকার কুণ্ডলী স্থাপন করে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হয়, তখনই কুণ্ডলীতে একটি টর্ক বা ঘূর্ণন বলের সৃষ্টি হয়, আর এজন্যই কুণ্ডলীটি ঘোরার প্রয়াস পায়। অর্থাৎ টর্কের কারণেই কুণ্ডলীটি ঘোরার প্রয়াস পাবে বা ঘুরবে। তো চলো দেখা যাক এটা কিভাবে কাজ করে। একটি দীর্ঘ পরিবাহী তার নিয়ে এটিকে পেঁচিয়ে একটি আয়তাকার কুণ্ডলীতে পরিণত করতে হবে। পরবর্তীতে এই কুণ্ডলীকে একটি অশ্বক্ষুরাকৃতির চুম্বকের দুই মেরুর মাঝখানে এমনভাবে স্থাপন করতে হবে যেন কুণ্ডলীর তল এবং চুম্বকের মেরুদ্বয় একই সমতলে অবস্থান করে। এইভাবে আমরা কুণ্ডলীটি একটা অশ্বক্ষুরাকৃতির চুম্বকের দুই মেরুর মাঝখানে রাখব। এবার কুণ্ডলীর পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হলে কুণ্ডলীটি এর সাম্যাবস্থান থেকে কিছুটা ঘুরে যাবে। এটা আমরা দেখতে পাবো, কিছুটা ঘুরে যাবে। কেন ঘুরে গেল? এই ঘুরে যাওয়ার পিছনে হাত রয়েছে যার, সেই হচ্ছে আসলে টর্ক। আসলে কুণ্ডলীতে একটি টর্কের সৃষ্টি হয়েছে। তাহলে টর্কের রাশিমালাটা কি সেটা আমরা একটু দেখে নিই। টর্কের রাশিমালা নির্ণয় করার জন্য আমরা একটি আয়তাকার অন্তরিত তামার ক্ষুদ্র কুণ্ডলী PQRS বিবেচনা করি। এখানে PQRS এটা হচ্ছে আমাদের একটা আয়তাকার ক্ষুদ্র কুণ্ডলী। কুণ্ডলীটিকে চুম্বক ক্ষেত্রে এমনভাবে স্থাপন করি যেন কুণ্ডলী চুম্বক ক্ষেত্রের সমান্তরালে অবস্থান করে। একটু খেয়াল করে দেখো, এখানে আমার এটা হচ্ছে কুণ্ডলী, আর এই যে এগুলো যে দেখেছি অ্যারো চিহ্নগুলো, এই অ্যারো চিহ্নগুলো হচ্ছে চুম্বক ক্ষেত্র, যার মান ধরেছি আমরা B। এই চুম্বক ক্ষেত্রের সাথে কিন্তু কুণ্ডলীর তলটা কিভাবে আছে? সমান্তরালে আছে, সেই কথাটি এখানে বলা হয়েছে। মনে করি কুণ্ডলীর দৈর্ঘ্য L। আমরা যে কুণ্ডলীটি নিয়েছি তার দৈর্ঘ্য হচ্ছে L। এখানে দৈর্ঘ্য বলতে আমরা বুঝবো PS অথবা QR, এই দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে L। আর কুণ্ডলীর প্রস্থ B, এই B দিয়ে আমরা বুঝবো হচ্ছে এই PQ বাহু অথবা SR বা RS বাহু, এই দুটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে B। আমরা একটাকে বলছি দৈর্ঘ্য আর একটাকে বলছি হচ্ছে প্রস্থ, কিন্তু আসলে সবই কিন্তু তারের দৈর্ঘ্য হিসেবেই বিবেচনা করা হবে। ওকে, কুণ্ডলীর পাক সংখ্যা ধরছি আমরা N, অর্থাৎ এখানে যে কুণ্ডলীটা আমরা দেখতে পাচ্ছি এখানে একই ক্ষেত্রফলের N সংখ্যক কুণ্ডলী আছে। এখানে একই ক্ষেত্রফলের N সংখ্যক কুণ্ডলী আছে, অনেকগুলো কুণ্ডলী রয়েছে, এটা আমরা মনে করছি। সুষম চুম্বক ক্ষেত্রের মান B। আমরা যে চুম্বক ক্ষেত্রে কুণ্ডলীটিকে স্থাপন করেছি, বাম থেকে ডান দিকে তার দিক দেখিয়েছি B, এই B মানের চুম্বক ক্ষেত্রে আমরা কুণ্ডলীটিকে স্থাপন করেছি। কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের মান হচ্ছে I। আমরা এই কুণ্ডলীতে একটি তড়িৎ প্রবাহ দেখিয়েছি, চিত্রে অবশ্য উল্লেখ করা হয়নি, কিন্তু এই তড়িৎ প্রবাহটার দিক দেখিয়েছি আমরা। এই তড়িৎ প্রবাহের মান হচ্ছে I পরিমাণ তড়িৎ প্রবাহ কুণ্ডলীতে আমরা প্রবাহিত করেছি। তাহলে কুণ্ডলীর ক্ষেত্রফল হবে A = L × B। আমরা জানি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেহেতু কুণ্ডলীটা আয়তাকার, তো আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, সেই জন্য এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দ্যাট মিনস L × B। PQ বাহুর উপর ক্রিয়াশীল চৌম্বক বল। আমরা যে এখন এই কুণ্ডলীটিকে চারটা বাহুতে ভাগ করব, PQ বাহু, QR বাহু, RS বাহু এবং SP বাহু। এই চারটি বাহুর উপর আমরা আলাদা আলাদাভাবে ক্রিয়াশীল যে চৌম্বক বল সেটা বের করব।
কারণ আমরা এর আগে কি বলেছি যে প্রবাহবাহী তারের উপর চুম্বক বল। আমরা আগের লেকচার, এই অধ্যায়ের আগের লেকচারটা তোমরা দেখতে পারো, সেই লেকচারে রয়েছে প্রবাহবাহী তারের উপর চুম্বক বল। সো সেই সূত্র দিয়ে আমরা কিন্তু এখানে কাজটা করেছি। আমরা জানি যে প্রবাহবাহী তারের উপর চুম্বক বলে যে রাশিমালা, সেখান থেকে আমরা জেনেছি যে F ইজিক্যাল টু হচ্ছে IL ক্রস B। F ইজিক্যাল টু IL ক্রস B। I মানে হচ্ছে প্রবাহ মাত্রা, L মানে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, আর B মানে হচ্ছে চুম্বক ক্ষেত্র, যে চুম্বক ক্ষেত্র স্থাপন করা হয়েছে L ক্রস B। এবং L ক্রস B কে যদি আমরা ভেক্টর রূপে ভাঙি তাহলে হয়ে যায় ILB সাইন থিটা। দ্যাট মিনস আমরা বলতে পারি যে F ইজিক্যাল টু হবে ILB সাইন থিটা। আমরা শুধু মান নিচ্ছি, এখানে দিকের কথাটা অগ্রাহ্য করছি, দিকের কথা আমরা পরে আসবো। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছি যে PQ বাহুর উপর ক্রিয়াশীল চুম্বক বল F1 ইজিক্যাল টু IBB সাইন থিটা। আমাদের সূত্র কিন্তু ILB সাইন থিটা, কিন্তু আমরা এখানে বলছি IBB সাইন থিটা। এখানে এর কারণ হলো এই বিটাই কিন্তু এখানে পরিবাহীর দৈর্ঘ্য, বিটাই কিন্তু পরিবাহীর দৈর্ঘ্য। এই যে আমরা বলছি যেহেতু PQ বাহুর দৈর্ঘ্য কিন্তু B ধরেছি আমরা, যেহেতু এটা কুণ্ডলীর প্রস্থ, এই জন্য আমরা B ধরেছি। সো এই বিটাই কিন্তু আবার L, তার মানে IBB সাইন থিটা মানে ILB সাইন থিটা, একই কথা। পরের লাইন আমরা লিখেছি আমরা F1 ইজিক্যাল টু 0। কেন 0 লিখেছি? কারণ এখানে থিটার মান হয়ে যাবে হচ্ছে 0 বলা আছে, যেহেতু থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি। কি কারণে? কারণ এখানে দেখো, এখানে থিটা কার মধ্যে? B এবং B এর মধ্যে। এই B মানে কি? দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য। আর এই B মানে কি? চুম্বক ক্ষেত্র। খেয়াল করে দেখো, পরিবাহীর দৈর্ঘ্য বলতে আমরা বুঝবো দৈর্ঘ্য যদি জানি আমরা স্কেলার রাশি, কিন্তু যখন তড়িৎ প্রবাহিত হয় কোনো পরিবাহীর ভিতর দিয়ে, তখন পরিবাহীর দৈর্ঘ্যটাকে আমরা ভেক্টর রাশি রূপে বিবেচনা করে থাকি। এবং এই ক্ষেত্রে যেদিকে তড়িৎ প্রবাহিত হবে সেই দিকে আমরা দৈর্ঘ্যের দিকটা মনে করি। তাহলে এই ক্ষেত্রে দেখো, PQ বাহুর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কিন্তু P থেকে Q এর দিকে, তার মানে B এর যে দিক তার হবে P থেকে Q এর দিকে। এবং চুম্বক ক্ষেত্রের দিকও কিন্তু P থেকে Q এর দিকে। তার মানে কি দেখা যাচ্ছে? চুম্বক ক্ষেত্রের দিক এবং B এর দিক একই দিকে, যেহেতু একই দিকে, ফলে তাদের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 0 ডিগ্রি। সেই জন্য আমরা এখানে বলছি সাইন 0, আর সাইন 0 মানে 0, এই জন্য আমাদের F1 এর মান হচ্ছে 0। অর্থাৎ এই PQ বাহু কোনো বল অনুভব করবে না। নেক্সট যাই আমরা QR বাহুর উপর ক্রিয়াশীল চৌম্বক বল। এখন QR বাহুর দৈর্ঘ্য কিন্তু L, QR বাহুর দৈর্ঘ্য কিন্তু কুণ্ডলীর দৈর্ঘ্য হিসাবে বিবেচনা করা হয়েছে, কাজের দৈর্ঘ্য হচ্ছে L। তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে L, আর তাহলে আমরা লিখবো কি ILB সাইন থিটা, ILB সাইন থিটা। তাহলে ILB সাইন থিটা লিখতে গেলে এই L এই দিকে আর B হচ্ছে ডান দিকে, L হচ্ছে নিচের দিকে, B হচ্ছে ডান দিকে, তার মানে L এবং B এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। সো আমরা এখানে লিখবো হচ্ছে সাইন 90 ডিগ্রি। আর সাইন 90 ডিগ্রির মান কত জানি আমরা? 1। এই জন্য আমরা লিখতে পারি হচ্ছে ILB, F2 ইজিক্যাল টু ILB। তার মানে দেখা গেল QR বাহু একটা বল অনুভব করবে এবং সেটা হচ্ছে ILB। আমরা দিকটা পরে আলোচনা করব। আমরা যাই তৃতীয় বাহুর উপর, RS বাহু। RS বাহুর উপর ক্রিয়াশীল বল আমরা যদি দেখি PQর মতোই হবে। আমরা F3 ধরে নিচ্ছি IBB সাইন থিটা, যেহেতু এই বাহুর দৈর্ঘ্য B, কাজে IBB সাইন থিটা। এই ক্ষেত্রে খেয়াল করো, এই B এর দিক কিন্তু R থেকে S এর দিক, আর ক্যাপিটাল B এর দিক কিন্তু ডান দিক, অর্থাৎ এটা বাম দিক, এটা ডান দিক। তার মানে এদের মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি। আর সাইন 180 ডিগ্রির মানও কিন্তু 0 হয়। এখানে 180 ডিগ্রি হবে আসলে। যাই হোক, সাইন 180 ডিগ্রির মানও কিন্তু 0, কারণ সাইন 180 হচ্ছে সাইন 0 তাই। এই জন্য এটা 0ই হয়ে যাচ্ছে। ফলে দেখতে পাচ্ছি আমরা RS বাহুর উপর ক্রিয়াশীল বলও কিন্তু 0 হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা সাইন 0 হবে না, এটা 180 হবে। এটা 180 হবে, সাইন 180 ডিগ্রির মানও কিন্তু 0ই হবে। সেই জন্য আমাদের F3 0ই হবে, F3 এর উপর কোনো প্রভাব পড়বে না, F3টা 0ই হবে। যাই হোক, তবু এটা ঠিক করে নিবে তোমরা অবশ্যই। আমরা পরে যাই SP বাহু, চতুর্থ বাহু যে SP রয়েছে, SP বাহুর উপর ক্রিয়াশীল বল। SP বাহুটা কোন দিকে ক্রিয়া করতেছে? এর দিকটা S থেকে P এর দিকে, আর আমাদের চুম্বক ক্ষেত্রটা হচ্ছে ডান দিকে, উপরের দিকে ডান দিকে, তার মানে মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। সুতরাং এই ক্ষেত্রে বলের মান হবে হচ্ছে ILB। এবার আমরা এই চারটি বাহুর বলকে একসাথে নিয়ে আসি। F1 অর্থাৎ আমাদের এই PQ বাহুর উপর ক্রিয়াশীল বল, সেটা হচ্ছে 0। F2 অর্থাৎ QR বাহুর উপর ক্রিয়াশীল বল হচ্ছে ILB। F3 অর্থাৎ RS বাহুর উপর ক্রিয়াশীল বল হচ্ছে 0, এবং SP বাহুর উপর ক্রিয়াশীল বল F4, সেটা হচ্ছে ILB। একটু খেয়াল করে দেখো, এই বাহু এদের উপর 0, আর এর উপর ILB, এর উপরও ILB। QR এবং SP দুইটা বাহুর উপর কিন্তু একই বল ক্রিয়া করতেছে। এখন এই বলগুলোর দিক কোন দিকে সেটা আমাকে দেখতে হবে, আর সেটা দেখার জন্য আমাকে সেই IL ক্রস B ওই সূত্রটা কিন্তু মাথায় রাখতে হবে। F2 এবং F4 সমান হলেও ফ্লেমিং এর বাম হস্ত নীতি অনুযায়ী এরা কিন্তু পরস্পর বিপরীতমুখী। অর্থাৎ QR বাহুর উপর ক্রিয়াশীল চুম্বক বল F2 এর দিক তলের লম্ব বরাবর বাইরের দিকে, এবং অন্যদিকে
এসপি বাহুর উপর ক্রিয়াশীল বল F4 এর দিক, F4 এর দিক তলের লম্ব বরাবর ভেতরের দিকে, তাহলে দুই দিকে হচ্ছে, ফলে আমাদের এই কুণ্ডলীর মধ্যে একটি দ্বন্দ্বের সৃষ্টি হবে, কনফিউশনের সৃষ্টি হবে, আর এই দ্বন্দ্বের ভ্রামককে বলা হবে কুণ্ডলীর টর্ক। সুতরাং কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক টাউ ইজ ইকুয়াল টু ILB গুণন B। এটির নিয়মটা হচ্ছে, দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক বের করার নিয়ম হচ্ছে, যে দ্বন্দ্বটা সৃষ্টি হবে যে দুটি বলের কারণে, ওই দুটি বলের যে কোনো একটির মান এবং তাদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব তার গুণফলই হবে দ্বন্দ্বের ভ্রামক। সো আমরা এখানে বলতে পারি বল দুটির যে কোনো একটি মান হচ্ছে ILB, আর তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু B। খেয়াল করো, একটা বলে এখানে, একটা বলে এখানে, এদের মধ্যে লম্ব দূরত্ব বলতে কি বোঝাচ্ছে? এই বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব, দ্যাট মিন্স প্রস্থের সমান, কুণ্ডলীর প্রস্থের সমান, সেটা হচ্ছে B। সেই জন্য আমরা লিখতে পারবো টর্ক টাউ ইজ ইকুয়াল টু ILB গুণন B, দ্যাট মিন্স ILBB। দ্যাট মিন্স টাউ ইজ ইকুয়াল টু IAB। এখানে A বলতে বোঝানো হয়েছে কুণ্ডলীর ক্ষেত্রফল, এ বলতে বোঝানো হয়েছে কুণ্ডলী যে তলটাকে ধারণ করেছে সেই তলের ক্ষেত্রফল, দ্যাট ইজ দৈর্ঘ্য গুণন প্রস্থ, IL গুণন B। তার মানে IL গুণন B এর পরিবর্তে আমরা A লিখেছি, দ্যাট ইজ টাউ ইজ ইকুয়াল টু IAB। এখন এ এবং বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বলে আমরা লিখতে পারি, এখানে খেয়াল করে দেখাও এ কি, এ হচ্ছে কুণ্ডলীর ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল কিন্তু সবসময় যে কোনো তলের ক্ষেত্রফল কিন্তু তার লম্ব বরাবর বাইরের দিকে হয়। যে কোনো তলের ক্ষেত্রফল মনে রাখবে তার দিক হবে লম্ব বরাবর তলের বাইরের দিকে। সো এখানে এর দিক হবে লম্ব বরাবর বাইরের দিকে, এই লম্ব বরাবর বাইরের দিকে, আর বি হচ্ছে ডান দিকে, ফলে তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সো আমরা লিখতে পারি IAB কে লিখতে পারি IAB সাইন 90 ডিগ্রি। এখন যেহেতু 90 sin 90 মান 1, মানের কিন্তু কোনো হেরফের হয়নি, পরিবর্তন হয়নি, এখন সবসময় কিন্তু 90 ডিগ্রি কোণে থাকবে না, কখনো কখনো যখন ঘুরবে কুণ্ডলীটা তখন কিন্তু এ এবং বি এর মধ্যবর্তী যে কোণ, এই কোণের মানটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে, পরিবর্তন হবে। ফলে আমরা বলতে পারি যে কোনো কোণ হোক না কেন অসুবিধা নেই, তো তখন আমরা সমীকরণটি লিখব যে এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা সমীকরণটি লিখতে পারবো টাউ ইজ ইকুয়াল টু IAB sin থিটা, IAB sin থিটা। ভেক্টর রাশির ক্রস গুণনের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি টাউ ভেক্টর ইজ ইকুয়াল টু IA ভেক্টর ক্রস B ভেক্টর, অর্থাৎ ক্রস গুণনের নিয়ম A ক্রস B ইকুয়াল টু AB sin থিটা, সেই জন্য ওই AB sin থিটার পরিবর্তে আমরা লিখেছি A ক্রস B, এবং এই সমীকরণটিকেই বলি আমরা কুণ্ডলীর টর্কের সমীকরণ। তবে কুণ্ডলীর পাক সংখ্যা যেহেতু n সংখ্যক আছে, এটা একটা পাকের জন্য আমরা বের করতে পেরেছি, কিন্তু যেহেতু n সংখ্যক পাক আছে, ফলে n সংখ্যক পাকের জন্য এই কুণ্ডলীর মোট টর্ক টাউ ইজ ইকুয়াল টু হবে NIA ক্রস B, NIA ক্রস B। এই NIA ভেক্টর এটাকে বলা হয় হচ্ছে কুণ্ডলীর চৌম্বক ভ্রামক, ম্যাগনেটিক মোমেন্ট, যাকে আমরা M দ্বারা প্রকাশ করে থাকি, অর্থাৎ M ইজ ইকুয়াল টু NIA। তাহলে আমাদের টর্কের যে রাশিমালা হলো টাউ ইজ ইকুয়াল টু M ক্রস B। এই সমীকরণটি হচ্ছে কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা, এটাই নির্দেশ করে ক্রিয়াশীল টর্কের মান। আশা করি বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো যাই হোক, তারপর যদি কোথাও কোনো সমস্যা থাকে আমার ভিডিওর কমেন্টসে তোমরা জানাতে পারো, আমি আবার তোমাদের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। আমরা একটা বাড়ির কাজ দিয়ে দিই, আজকের টপিক্সের উপর ভিত্তি করে আমি একটি বাড়ির কাজ তোমাদের জন্য তৈরি করেছি, খুব সহজ, খুব সিম্পল একটা বাড়ির কাজ তৈরি করেছি। তো আশা করি তোমরা এই বাড়ির কাজটি ঠিকঠাক মতো করতে পারবে। এখানে বলা হয়েছে 80 মিটার দীর্ঘ একটি অন্তরিত তামার পরিবাহী দ্বারা একটি আয়তাকার এবং একটি বর্গাকার কুণ্ডলী তৈরি করা হলো, যাদের প্রতিটির পাক সংখ্যা 50। উভয় কুণ্ডলীকে 1.5 গুণন 10³ টেসলা মানের চুম্বক ক্ষেত্রের সমান্তরালে স্থাপন করে এদের মধ্য দিয়ে 2.5 অ্যাম্পিয়ার প্রবাহ চালনা করা হলো। এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 1. চৌম্বক ভ্রামকের একক নির্ণয় করো। আমরা চৌম্বক ভ্রামক দেখিয়েছি রাশিমালাটা, সেখান থেকে তার এককটা তোমরা বের করে আমাকে জানাবে। 2. বর্গাকার কুণ্ডলীর প্রতিটি বাহুর উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। বর্গাকার কুণ্ডলীর প্রতিটি বাহুর উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। এবং 3. উদ্দীপকে কোন কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক বেশি হবে এবং কত বেশি হবে, এটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দিবে। আশা করি 3টা প্রশ্নের উত্তর তোমরা সবগুলোই পারবে। তারপরে যদি না পারো আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের এগুলো জানিয়ে দেওয়ার জন্য। আর যারা এগুলো সুন্দরভাবে সমাধান করতে পারবে তারা ছবি তুলে আমাকে কমেন্টসে দিও, আমি সেগুলো একটু চেক করে দেখব ঠিক আছে কি নেই। তো যাই হোক, পরবর্তী কোনো ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।